Dear students, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You are welcome online class arranged by Sheikh Di Abdullah Mullah School and College, presented by Muhammad Belaid Hussain. Today we want to discuss on narration, especially on passage narration, that is called narrative style. লাস্ট ক্লাসে তোমাদের ন্যারেশন সম্পর্কে অনেক ক্লাস আমরা ডেলিভারি দিয়েছি। এখন আমাদের একটা সেন্টেন্স বাকি আছে, সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তবে তাই আজকে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আগে জানতে হবে তোমাদের যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি। যে সেন্টেন্স দ্বারা দুঃখ, আনন্দ, বেদনা, হর্ষ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় হলো যে সেন্টেন্সের শেষে একটা নোট অফ এক্সক্লেমেশন থাকবে। যেমন এই যে ফুল স্টপের ডাইরেক্ট মতো দিয়া এবং নিচেরটা করতে হবে, এটা হচ্ছে বলে নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন। আর এসব অনেক সময় ইন্টারজেকশন দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, না হাউরে, এলাস, ফাইন, বেলা বেলা। তাছাড়াও আবার হাউ দিয়া, হট দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়ে থাকে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা চিনে নিবা, কিন্তু তবে যখন তোমরা ইন্টারেক্ট করবা তার কিছুটা রুল রয়েছে। যেমন প্রথমে যাকে আমরা ভার্ব অফ সেইং মানে সেড বলি, এর পরিবর্তে যদি দুঃখ বুঝায় তাহলে হবে এক্সক্লেম উইথ সরো। যদি আনন্দ বুঝায় তাহলে হবে এক্সক্লেম উইথ জয়। যদি তোমার হট বা হাউ দ্বারা মানে বিস্ময় বুঝায় অথবা হট বা হাউ দ্বারা শুরু হয় তখন বসবেন এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আরও বসানো যায়, যেমন মনে করো রিজয়েন্স বসানো যায়, গ্রিভ বসানো যায়, সারপ্রাইজ বসানো যায়। এগুলো তোমাদের ভার্ব অফ সেইং এর ব্যবহার। কমা উঠে তোমাদের বসাতে হবে দ্যাট, এবং দ্যাটের পরে সাবজেক্ট বসাতে হবে। কারণ বলেছিলাম ডাইরেক্ট ন্যারেশনটা যে টেন্সেরই থাকুক, ইনডাইরেক্ট করার সময় সেটা অ্যাসার্টিভে করতে হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, শেষে ফুল স্টপ বসবে। আবার অনেক সময় যদি হট দ্বারা এবং হাউ দ্বারা শুরু হয় তাহলে ভার্বের পরে এ ভেরি অথবা এ ভেরি অথবা এ গ্রেট, এ অ্যান্ড ইত্যাদিও বসতে পারে। তো দেখো এখন আমরা আবার একটা উদাহরণ দেওয়া যাক। He said, alas, I am undone. একটা সুপরিচিত একটা উদাহরণ, I am undone। আর তোমরা ন্যারেশন করার সময় পাংচুয়েশন মার্কস ভালোভাবে খেয়াল করবা, কারণ তোমাদের পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে যে পাংচুয়েশন মার্কসটা আসে সেটা বেশি সংখ্যক স্পিচ থেকে আসে। যেমন এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরে কমা বসবে এবং রিপোর্টিং স্পিচকে ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। তারপরে যদি তোমার এলাস, হুররে থাকে তাহলে এগুলোকে ইন্টারজেকশন বলে। সর্বদাই ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন বসাতে হবে এবং শেষে ফুল স্টপ বসবে। তবে যখন আমরা এটাকে ইনডাইরেক্ট করব তখন কি হবে, ভার্ব অফ সেইং এর পরে যে যেটা দুঃখ বুঝিয়েছে এলাস, সেজন্য হবে ভার্ব অফ সেইং এর পরিবর্তে হবে এক্সক্লেম উইথ সরো। কি হবে, হি এক্সক্লেম, exclaim with sorrow, exclaim with sorrow। কমনে কি বলবে, দ্যাট বলবে, তারপরে সাবজেক্ট হবে আই, আই থাকলে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেটা কি হবে হি। আবার তোমাদের বুঝিয়েছিলাম এম ইজ আর থাকলে হবে ওয়াজ বা ওয়্যার, হি ওয়াজ unknown। এবার আবার দেখো কি হলো, আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্ব অফ সেইং সেড
এই সেডের পরিবর্তে আমরা বসিয়েছি ক্লেম উইথ সরো, কম অর্ডারে কি বলবে দ্যাট বলবে। তারপরে বলেছিলাম সাবজেক্ট বলবে, সাবজেক্ট কেস আই, আই এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি, সেজন্য আমরা এখানে হি বসিয়েছি এবং তারপর ভার্ব বসবে, সেটা হবে কি এম ইজ আর থাকলে ওয়াজ আর বসাতে হবে, সেটা হলো হি এর পর ওয়াজ বসে, তারপরে আমাদের বাকি অংশ বসাতে হবে। তারপর দেখো নেক্সট, এবার হলো আমরা দুঃখ দ্বারা উদাহরণ দিয়েছি, এবার একটা আনন্দ দ্বারা দেব। কি হবে দে সে, দে সে হুররে, ইন্টারজেকশন, এরপরে আমরা নোট অফ স্ক্রিন বসাবো। হি সেড হুররে, উই হ্যাভ won the game। এখানে পাংচুয়েশন মার্কস খেয়াল রাখুন, কি হবে এখানে হি সেড হুররে উই হ্যাভ won the game। এই যে হুররে এটাকে পরে এটাকে ইন্টারজেকশন, সেজন্য এর পরে নোট অফ এক্সক্লেমেশন বসানো হয়েছে, আর সর্বদাই নোট অফ এক্সক্লেমেশনের পরে ক্যাপিটাল লেটার বসাতে হবে, সেজন্য ওইটা বড় হাতের হবে। এবার অ্যানসারটা দেখো কি হবে, দে এক্সক্লেম exclaimed with joy। আনন্দ বুঝাচ্ছে সেটা হবে জয়, exclaim with joy, কমন দ্যাট বসবে, তারপর সেন্টেন্সটি অ্যাসাইটিভ হতে হবে, অর্থাৎ সাবজেক্ট আগে বলবে, উই বলবে দে অনুযায়ী, কি হবে এখানে হবে দে, হ্যাভ তাহলে কি হয় হ্যাভ, দে হ্যাভ ওন দা গেম। আচ্ছা আবার দেখো এখানে আমরা কি করেছি, সাবজেক্ট দে বসিয়েছি, সেডের পরিবর্তে ভার্ব সেইয়ের পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, যেহেতু আনন্দ বুঝিয়েছে সেদিন হবে কি এক্সক্লেম উইথ জয়, কমনে কি হবে দ্যাট বলবে। তাহলে এখানে উই এটা রিপিটিং ভার্ব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে কি হবে এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, সেজন্য এখানে দে হয়েছে। আবার টেন্স পরিবর্তন নিয়ে হ্যাভ হ্যাজ, হ্যাড থাকলে হ্যাড বসবে, তারপরে বাকি অংশ বলবো। এবার আমরা আরেকটা উদাহরণ দেব বিস্ময় দ্বারা, যেখানে ওনার বা সারপ্রাইজ বসানো দ্বারা। যেমন দেখো হি said to Rana, how fine the bird is। যদি তোমাদের এখানে স্মরণ রাখতে হবে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দ্বারা বা হট দ্বারা শুরু হয় তাহলে শেষে বিস্ময়সূচক চিহ্ন বসবে, আর কোন চিহ্ন বসবে না। এটা যদি আমরা করি তাহলে কি হবে, হি এক্সক্লেম তো হবে এক্সক্লেম উইথ কি হবে ওনার হবে, exclaim with wonder that। তাহলে কি হবে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে, অর্থাৎ সাবজেক্ট আগে আসবে, সাবজেক্ট দি বার্ড এটাকে আগে নিতে হবে। কি হলো দি বার্ড, এম ইজ আফটার কি হবে ওয়াজ হবে, দি বার্ড অর। তাহলে তোমরা আরো পূর্বে চেঞ্জিং সেন্টেন্সে শিখেছিলাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ করে তা তোমরা শিখিয়েছিলাম। এখন তোমাদের এখানে দেখো কি হবে
অ্যাসার্টিভ আগে সাবজেক্ট বসবে দি বার্ড, তারপরে ভার্ব বসবে এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ, যদি বার্ডের পরে কি বসবে ওয়াজ বসবে, যদি বার্ড ওয়াজ, এবং এখানে হাউ বা হট থাকলে এখানে হাউ তাহলে কি হবে ভার্বের পরে একটা ভেরি বসবে, আবার ভেরি না বসালেও চলবে, ঠিক আছে। দি বার্ড ওয়াজ ভেরি ফাইন। নিয়মে আছে তোমাদের যে হাউ থাকলে ভার্বের পরে ভেরি বসাতে হবে, তবে ভেরি না বসালেও তোমাদের পরীক্ষা নাম্বার পেয়ে যাবে। কি হলো এখানে হবে হি এক্সপ্লেন উইথ ওন্ডার দ্যাট, এখানে বিস্ময় বুঝিয়েছে সেই জন্য হবে কি ওন্ডার, কমরে দ্যাট হবে, এবং পূর্বে লিখেছিলাম সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে, অর্থাৎ সাবজেক্ট আগে আসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে ভার্বের পরে হাউ থাকলে হাউ এর পরিবর্তে এ ভেরি বসবে, তারপর বাকি অংশ বসবে। এখন দেখো আমরা আরেকটা উদাহরণ সেট করব, সেটা আর এখান থেকে তোমরা যে চেঞ্জিং সেন্টেন্সের এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ কিভাবে করে সেই নিয়মটাও শিখতে পারবা। হি said to me what an exciting game it is। লিখলাম হি সেড টু মি, কমা ডাবল ইনভার্টেড কমাতে লিখলাম হট এন্ড এক্সাইটিং গেম ইট ইজ। এটা কি মজার খেলা, তাহলে কি হবে হি, এখানে আমরা ওন্ডার দেব, হি এক্সপ্লেন উইথ ওন্ডার, কমরে দ্যাট বসাবো, ওন্ডার দ্যাট কি হবে সাবজেক্ট আগে আসবে ই ওয়াজ এন্ড, আমরা এনও দিতে পারি বা এ ভেরিও দিতে পারি, এ ভেরি এক্সাইটিং it was a very exciting game। তাহলে কি হলো এখানে যে ভার্ব ওয়াজ রিপিটিং ভার্বের পরিবর্তন কি বলে হি এক্সপ্লেন উইথ ওন্ডার দ্যাট, এখানে একটা জিনিস হলো যে আমরা এখানে টু মি ছিল অবজেক্ট ছিল, এই অবজেক্ট আমরা বাদ দিয়েছি, কিন্তু অবজেক্টিভ সেন্টেন্সের অবজেক্ট বাদ দিয়ে করতে হবে, আর এখানে আমরা সাবজেক্ট রেখেও করতে পারি বা সাবজেক্ট বাদ দিয়েও করতে পারি, আমরা সেজন্য এখানে মানে মিটা আমরা বসে নিই, তারপর সাবজেক্ট আগে আসবে, সাবজেক্ট ইট, এম ইজ আর এর পরিবর্তে হবে ওয়াজ, ইট ওয়াজ, এখানে আমরা হট এন্ড বা হট এ থাকলে অ্যাসার্টিভ করার সময় এ ভেরি অথবা এন যে কোনো একটা বসালি চলবে, তা আমরা এখানে এ ভেরি দিয়েছি, আমরা শুধু এনও দিতে পারতাম, যেহেতু এক্সাইটিংটা ভালো দ্বারা সেজন্য আমরা এখানে এনও দিতে পারতাম, তারপরে বাকি অংশ আমরা বসিয়েছি। এগুলো আমাদের স্কেলেবল সেন্টেন্স। এখন আমাদের সেন্টেন্স সম্পর্কে আলোচনা বিষয় এখানে শেষ। এখন আমরা আলোচনা করব প্যাসেজ ন্যারেশন সম্পর্কে, যা তোমাদের প্রশ্নপত্রে থাকে ন্যারেটিভ স্টাইল, মানে প্যাসেজ ন্যারেশন।
প্যাসেজ ন্যারেশন বা ন্যারেটিভ স্টাইল। ন্যারেটিভ স্টাইল মানে তোমাদের প্রশ্নপত্রে একটা প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে, এটাকে আগে বলতো প্যাসেজ ন্যারেশন, এখন এর নাম পরিবর্তন হয়েছে ন্যারেটিভ স্টাইল। সেই প্যাসেজটিকে তোমাদের ইনডাইরেক্ট ডাইরেক্টে থাকবে, সেটাকে ইনডাইরেক্ট করতে হবে, তবে কিছু নিয়মকানুন ফলো করতে হবে। 1 নম্বর নিয়ম, সর্বপ্রথম তোমাদের খেয়াল রাখতে হবে যে প্যাসেজ যে যাই পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকুক, ওই প্যাসেজটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করতে হবে। পাঠ করে তারপরে স্পিকার এবং লিসেনার নির্বাচন করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে একজন স্পিকার অর্থাৎ একজন বলে, আর একজন লিসেনার মানে শ্রোতা থাকে। তাই সেভাবে তোমরা, কারণ অনেক সময় প্যাসেজ ন্যারেশনে সেই স্পিকার শেষে দেওয়া থাকে বা দেওয়া থাকেও না, সে অনুযায়ী তোমাদের করে ভালোভাবে করে পাঠ করে স্পিকার এবং লিসেনার নির্বাচন করতে হবে। আর যদি স্পিকার এবং লিসেনার নির্বাচন করতে ব্যর্থ হও, তাহলে প্যাসেজ ন্যারেশন তোমরা মিলাতে পারবে না। সেজন্য সুন্দরভাবে বারবার পাঠ করে প্যাসেজ ন্যারেশনটি থেকে স্পিকার এবং লিসেনার নির্বাচন করতে হবে। এটার জন্য কোনো উদাহরণ দেওয়া যাবে না। তারপর আমার 2 নম্বর থাকবে যে অনেক সময় রিপোর্টিং ভাব শেষে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে রিপোর্টিং ইনডাইরেক্ট করার সময় সেই রিপোর্টিং ভার্বকে শুরুতে বসাতে হবে। যেমন দেখো, অনেস্টি is the best policy. Honesty is the best policy. এখানে কমা, the teacher said to the স্টুডেন্ট। এখানে ফুলস্টপ। এখানে একটা দিক খেয়াল রাখো তোমরা, এখানে রিপোর্টের স্পিচকে আমরা আগে বসিয়েছি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে রিপোর্টের স্পিচকে ডাবল ইনভার্টেড কমাস এর ভিতরে রাখতে হবে। এবং আমরা জানি রিপোর্টিং ভার্বের পরে কমা বসে, এই নিয়মটা তোমাদের শিখেছিলাম। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব শেষে দেওয়া থাকে, তাহলে রিপোর্টিং স্পিচের পরে কমা বসাতে হবে এবং রিপোর্টিং ভার্বের পরে ফুল স্টপ বসাতে হবে। তাহলে আমাদের নিয়ম ছিল কি, রিপোর্টিং ভার্ব শেষে দেওয়া থাকলে তা শুরুতে বসাতে হবে। তাহলে কি আনতে হবে, এটা রিপোর্টিং ভার্ব, যদি টিচার সেড টু দা স্টুডেন্ট, এখানে আমরা এটাকে আগে আনবো। কি হবে, দি টিচার, আমরা সেডও দিতে পারি, টোল্ডও দিতে পারি, said to the student, কমরে কি বলবে, that বলবে। কিন্তু এটা চিরন্ত সত্য ঘটনা, চিরন্ত সত্য ঘটনার টেন্সগত পার্সনগত কোনো পরিবর্তন হবে না, শুধু কমা উঠে that বসবে। তাহলে টিচার that কি হবে, অনেস্টি, কমার পরে ছোট হাতের অক্ষর বসবে, সেজন্য অনেস্টি এই ছোট হাতের। আর ইজ আছে, ইজ থাকবে, যেহেতু চূড়ান্ত সত্য ঘটনা, টেন্স পার্সন কোনো পরিবর্তন হবে না। অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। এই গেল তোমাদের 2 নম্বর রুল, যে রিপোর্টিং ভার্ব শেষে দেওয়া থাকলে তা শুরুতে আনতে হবে। তারপরে তোমাদের আরেকটা রুল আছে, অনেক সময় প্যাসেজ ন্যারেশনের রিপোর্টিং ভার্ব দেওয়া থাকে না। তাহলে যদি তোমাদের রিপোর্টিং ভার্ব দেওয়া না থাকে, সেজন্য প্যাসেজ পড়ে পড়লেই জানতে পারবা যে কার উক্তি, কারণ এক জায়গায় না এক জায়গায় তোমাদের ওই যে স্পিকার বা লিসেনার ছিল, সে অনুযায়ী তোমরা স্পিকার বা লিসেনার নির্বাচন করে নিবা। অথবা যুক্তিসঙ্গত
যুক্তিসঙ্গত রিপিটিং ভার্ব তোমাদেরকে বানিয়ে নিতে হবে। অথবা আরো দি স্পিকার সেড টু দ্য লিসেনার তাও দেওয়া যাবে, বা দি। আচ্ছা, এখন দেখো একটা উদাহরণ দেখো। আল্লাহ ইজ অলমাইটি। আল্লাহ ইজ অলমাইটি, এখানে আমরা পুরো আটকে দিলাম এই আল্লাহ ইজ অলমাইটি। এটা তো তোমাদের প্যাসেজ নেওয়ার জন্য ধরতে হবে যে কে এই কথাটা বললো, কিন্তু এখানে তো সিম্পল একটা সেন্টেন্স দেওয়া আছে, সেজন্য ধরতে তোমাদের সমস্যা হবে, ঠিক না? তবে তোমার যুক্তিসঙ্গত যে কোনো একটা স্পিকার বা লিসেনার বানিয়ে নিতে পারো ক্ষেত্রে। যেমন দেখো এটা আমরা দিলাম, এটা ফাদার দিলাম, ফাদার টোল্ড বা said to the boy that আল্লাহ, এটা আমরা চিরন্তন সত্য ঘটনার মতো, হ্যাঁ, আল্লাহ ইজ অলমাইটি। আল্লাহ ইজ অলমাইটি। এখানেও আমরা দেখো রিপিটিং ভার্ব দেওয়া ছিল না, কিন্তু আমরা একটা রিপিটিং ভার্ব বানিয়ে নিয়েছি। এই কথাটা আমরা লিখতে পারতাম, এত লিখেছি ফাদার সেড টু দ্য বয়, আমরা এখানে টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এটা আমরা লিখতে পারতাম, বা মাদার সেড টু হার গার্ল, এবং আমরা লিখতে পারতাম। এবার আসো, তোমাদের মনে রাখতে হবে একই বক্তার যদি পর পর উক্তি থাকে তাহলে কিভাবে তোমরা সেটাকে স্পিচ ইনডাইরেক্ট করবা। মনে রাখবা একই বক্তার যদি পর পর উক্তি থাকতে প্রথমটা যে টেন্সেরই থাকে সেটা যথাযথভাবে বসাবো। তাহলে কি হলো, প্রথম উক্তিটা যথাযথ নিয়মে বসবে, এবং যদি পরবর্তী সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাহলে প্রথম উক্তির পরে তোমাদের বসাতে হবে অ্যাডেড দ্যাট। কি হবে? অ্যাডেড দ্যাট। তৃতীয় উক্তিতে হবে তোমাদের ফার্দার অ্যাডেড দ্যাট। চতুর্থ উক্তিতে হবে তোমাদের অলসো সেড দ্যাট। এবার যদি আবার উক্তি থাকে অ্যাগেইন সেড দ্যাট দেওয়া যাবে, কিন্তু যদি তোমাদের কোনোটাই মনে না থাকে সেক্ষেত্রে তোমাদের বারবার সেড অথবা টোল্ড দিয়েও এটা করা যাবে, তোমাদের বোর্ডে কাটা হবে না। তাহলে দেখো একটা সেন্টেন্স এখানে দেখো, আবুল said to রিপন, where did you go yesterday? প্রশ্ন ছিল। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যে একই বক্তার যদি পর পর উক্তি থাকে তাহলে প্রথমে ডাবল ইনভার্টেড কমা দিয়া শুরু করতে হবে, এবং সর্বশেষ উক্তির পূর্বে আমরা ডাবল ইনভার্টেড কমা দিতে পারবো। আর যদি বারবার ব্যবহার করি, এখানে ব্যবহার করি, তাহলে ভুল হবে না। তবে তোমরা একেবারে শেষেরটাই ব্যবহার করবা। দেখে হলো I went to your house. I did not find you. I wanted to bring a book. আমরা ভুলস্টার দিয়েছি, ভুলস্টার দিয়ে সর্বশেষ আমরা ডাবল ইনভার্টেড কমা বসিয়েছি।
এই গেল একটা প্যাসেজ, এখানে একই বাক্যের পরপর উক্তি, তবে প্রথমটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আছে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী আমরা করব। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী প্রথম উক্তি যথাযথ, দ্বিতীয় উক্তি অ্যাডেড দ্যাট, তৃতীয় উক্তি ফার্দার অ্যাডেড দ্যাট, চতুর্থ উক্তি হবে অলসো সেড দ্যাট। যদি পঞ্চম থাকে তাহলে অ্যাগেইন সেড দ্যাট দিয়ে করতে হবে, তবে এতগুলো পাঁচটা উক্তি সব কখনো থাকে না। এবার দেখো কি হবে, আবুল সেড অথবা টোল্ড ব্যবহার করতে পারি আমরা টু রিপোর্ট। রিপোর্ট কম আউটে কি হবে, কম আউট ইন্টারোগেটিভ দ্যাট বসে, আর যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে সেই ডব্লিউএস কোশ্চেনটি বলবে কি হবে, হোয়ার। এবং এই ডিড এটা প্রশ্ন করার সময় এমনিতেই ব্যবহৃত হয়েছে পাস্ট টেন্সে, প্রশ্ন করার সময় শুরুতে ডিড বসাতে হয়, কিন্তু যখন অ্যাসার্টিভ হয়ে যাবে তখন সাবজেক্টটা আগে আসবে এবং ভার্বের কি হবে, পাস্ট ফর্ম হবে, যেহেতু ডিড আছে সেজন্য হবে কি হোয়ার। এই ইউজার কাকে দিয়েছে, এই রিপনকে বুঝিয়েছে, কারণ বক্তার মূল উক্তিতে যদি সেকেন্ড পারসন অর্থাৎ ইউ থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। অবজেক্ট হলো এখানে রিপন, এর প্রোনাউন বসাতে হবে হি। তবে প্রথম অক্ষরটা বসিয়ে দিলে একটু ভালো হবে, সেজন্য আমরা রিপনের প্রোনাউনে হি বসিয়ে ব্র্যাকেটের ভিতরে রিপনের প্রথম অক্ষর আরটা বসিয়েছি। তাই কি হবে, বলছিলাম ডিড বুঝে যাবে, ভার্বের কি হবে, পাস্ট ফর্ম হবে, কি হবে, ওয়েন্ট হবে। Four parts are went. So where he went, oh sorry. এখানে ডিড দ্বারা প্রশ্ন করা হয়েছে, সেজন্য ডিড হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এটা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভিটি হবে। হি হ্যাড কি হবে, হি হ্যাড গান। গান the yesterday থাকে এটা লোক পরিবেশ পর গান the previous day, previous day। এগুলো আমাদের প্রথম উক্তি যে ইন্টারোগেটিভ ছিল, সেই জন্য যথাযথ নিয়মে আমরা ইন্টারোগেটিভ করেছি। তারপরে আমরা দ্বিতীয় উক্তি, দ্বিতীয় উক্তি কি আছে, আই ওয়েন্ট টু ইওর হাউস গেল। এটা কি বলছে, সেই আবুলি রিপোর্টকে বলেছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য এর কি হবে, অ্যাডেড দ্যাট। কিন্তু সাবজেক্ট বসাতে হবে না, কি হবে, রিপনও দিতে পারি আমরা অথবা হিও দিতে পারি না, রিপন অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট হি, এখানে পার্টি লিমিট আছে, সেটা কি হবে, হ্যাড প্লাস ভিটি হবে, হ্যাড গান টু হিজ হাউস, ইওর হাউস, মানে কাকে বুঝিয়েছে, রিপনকে বুঝিয়েছে। এটা একটা থার্ড সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেজন্য এখানে অবজেক্টকে বসিয়েছে। তো হি হ্যাড গান, হি হ্যাড গান টু his house। তারপর তৃতীয় উক্তিতে আছে he did not, I did not find you। এটা পাস্ট ইনডিফিনিট আছে, এটা পাস্ট পারফেক্ট হবে, কি হবে, রিপন বা হি, আমরা এখানে হি দিয়ে করি, হি হার্ডার, HUR THR হার্ডার added that, added that he had gone to his house, টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, সেজন্য ব্রিং আছে, ব্রিং হবে, ব্রিং a book। এখানে আমাদের
চতুর্থ উক্তি নেই, সেজন্য আমরা আর পড়লাম না। এই গেল কি হলো, প্রথম উক্তি যথাযথ, দ্বিতীয় উক্তিতে অ্যাডেড দ্যাট, তৃতীয় উক্তিতে ফার্দার অ্যাডেড দ্যাট, চতুর্থ উক্তিতে আছে, ও চতুর্থটি আমাদের এখানে নেই, সেজন্য আমরা আর চতুর্থ উক্তি করতে পারলাম না। নেক্সট ক্লাসে আমাদের আলোচনা করব প্যাসেজ ন্যারেশন বাকি রুলগুলা। দ্যাটস ফর অল দ্য বেস্ট।